জাঙ্কুক পাতা দিল না তের কথা, থামথামে কণ্ঠে বলে, বাড়ির গাড়ি আসবে না আজ, ড্রাইভার চাচার কি যেন একটা কাজ আছে, তাই আমি নিতে এসেছি, গাড়িতে উঠে এসো তোমরা। জাঙ্কুকের কথা মতো জিমিন উঠতে গেলে পিছন দিক থেকে কে হাতে টান দেয়। আমরা এখন বাড়ি যাব না, আপনি আমাদের জন্য একটু অপেক্ষা করলে করুন, নয়তো চলে যান, আমি আর জিমিন একটু পর ফিরবো। বাড়ি যাবে না কেন? এখানে তোমাদের কি কাজ আছে? আসলে ওখানে নাকি এনকাউন্টার হয়েছে ভাইয়া, আমরা আসলে কখনো এত বড় দাগি অপরাধী কিংবা এনকাউন্টার অফিসারকে বাস্তবে দেখিনি, তাই তাদের দেখতে চাচ্ছিলাম একটু। জাঙ্কুকের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থামথামে কণ্ঠে প্রশ্ন করে, তাদের দেখে তোদের কি লাভ? না মানে ভাইয়া আসলে চাচ্ছিলাম কি তারা ঠিক কিরকম দেখতে হয়, কেমন দেখতে হয়। কি রকম কেমন মানে কি? তাদের মানুষ বলে মনে হয় না তোদের কাছে? না মানে এইটুকু বলেই তাকে কথা থামিয়ে দিল তে। জাঙ্কুকের পানে এক রাশ বিরক্তি নিয়ে তাকিয়ে তারপর বলে, এত পেঁচাচ্ছেন কেন? এতক্ষণ ওখানে গিয়ে সবকিছু দেখে চলেও আসতাম। চলো তো তাড়াতাড়ি দেখে আসি আবার। বাক্যটা শেষ করিতে জিমিনের হাত ধরে আবারও পা বাড়ালো সম্মুখ পানে। ধমকি উঠল জাঙ্কুক, এনকাউন্টারের অফিসাররা তোমাদের জন্য এখনো লাশ নিয়ে সেখানে বসে আছে বুঝি? তাদের তো আর কোনো কাজকর্ম নেই তাই না? জিমিন একটু চমকালো, তাকালো আশেপাশে। সত্যি জনমানবের সমাগম আগে থেকে কমতে শুরু করেছে, ঘটনাস্থলের দিকে তেমন মানুষও নেই। তাহলে কি সত্যি সত্যি এনকাউন্টার অফিসাররা চলে গিয়েছে? ভীষণ হতাশ হলো দুই ননদ ভাবি, তাদের আর দাগি অপরাধী আর সুদর্শন অফিসারদের দেখা হলো না। সত্যি লাশ নিয়ে চলে গিয়েছে? আমরা যখন এখানে এসেছি তখনই দেখেছি ওরা নিয়ে চলে যাচ্ছে। থামলো জাঙ্কুক, সম্মুখে ড্রাইভিং সিটে বসে থাকা সুগার দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে তারপর বলে, এরপরেও যদি তোমাদের খুব বেশি এনকাউন্টার দেখার শখ জাগে তাহলে আমাকে বলতে পারো। সামনে বসে থাকা ওই যে বলদটাকে দেখছো, সুগা নামের বলদটা, ওকে এখানেই এই মুহূর্তে এনকাউন্টার করে দেখিয়ে দেব তোমাদের। শুকনো ফাঁকা ঢুক গেল সুগা। আজ জাঙ্কুক তার কি করবে কে জানে। জিমিনও উঁকি দিয়ে তাকালো গাড়ির সম্মুখ পানে। এতক্ষণ গাড়ির পিছনের অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঙ্কুকের সাথে বাক্যালাপ করছিল, সামনে বসা সুগাকে খেয়ালই করেনি তারা। দুজনের দিকে তাকাতে তাকাতে জিমিন হুট করে ভ্রু কুঁচকালো। এই কি ভাইয়া, তোমরা আজ দুজনে একই রঙের একই ধরনের শার্ট পরেছো কেন? জাঙ্কুক আবারও কটমট করে তাকালো সুগার দিকে। আমার শ্রাদ্ধ করতে। জিমিন আর কথা বাড়ালো না, এই বান্দা যে কখনো কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে না তা তাদের জানা। তার উপর এখানে দুপুর থেকে চড়া রোদে দাঁড়িয়ে থেকেও আর কোনো লাভ নেই, তাই দুজনেই চুপচাপ উঠে বসলো গাড়িতে। সুগাও দেরি করলো না, জিমিন উঠে বসতেই গাড়ি চালানো শুরু করলো। দুপুরে তপ্ত রৌদ্র, সূর্যটা খা খা করছে, প্রকৃতির তার দাপট দেখিয়ে যাচ্ছে। চারিদিক নিস্তব্ধতায় ঘেরা, আশেপাশে ঘর বাড়িও নেই কোনো। এই নীরব নিস্তব্ধ স্থানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই পুরুষ, জাঙ্কুক আর সুগা। জাঙ্কুক বাঘের ন্যায় ধারালো দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে সুগার দিকে, আর বেচারা সুগা কাচুমাচু করে মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে তার সম্মুখে। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো দুজনের নীরবতাতে। হুট করে জাঙ্কুক বাজ খাই কণ্ঠে চেঁচিয়ে ওঠে, তুই এনকাউন্টারটা করলি কেন বেয়াদব? এটা কোনো এনকাউন্টার করার সময় ছিল? সুগার কায়া কেঁপে উঠল জাঙ্কুকের ধমকে, এলোমেলো দৃষ্টি ফেলে তাকালো সম্মুখ পানে। একটু রাগ উঠে গিয়েছিল স্যার। রাগ উঠেছে বলে কি তুই শুধু এনকাউন্টার করে দিবি ওকে? কতবার বলেছি নিজের রাগ সামলাতে। জাঙ্কুকের কথাই সুগা মনে মনে ভেঙচি কাটে। জাঙ্কুকের সম্মুখে জুড়ে কিছু বলার সাহস না থাকলেও বিড়বিড়িয়ে বলে, নিজের রাগ নিজে সামলাতে পারে না, অথচ আমাকে বলছে রাগ সামলাতে। আপনারই তো চাল, তাই রাগটাও আপনার মতোই হবে, এটা আমার কি দোষ? সুগার কপাল ভালো, জাঙ্কুক শুনল না নিচু স্বরের কণ্ঠস্বর। সে ক্রোধ ধরে আবারও জাঙ্কুক বলে, তোকে আমি কতবার বলেছি রাগ উঠলে সামলে রাখবি? এমনি ওই কাই বেটাকে নিয়ে ঝামেলায় আছি, তার মধ্যে আবার জ্যাকসনকে উড়িয়ে দিলি। বুঝতে পারছিস কতটা ভুগতে হবে এটা নিয়ে? কিন্তু জ্যাকসনের এনকাউন্টারের অর্ডার তো স্যার আগে থেকে দিয়ে রেখেছিল আমাদের উপরে। জাঙ্কুক আরো রাগে তেতে ওঠে, আদেশ থাকলে কি এনকাউন্টার করতে হবে নাকি? কায়ের লোকেরা আমাদের উপর ক্ষেপে আছে এমনি, এখন এই জ্যাকসনের লোকেরাও পিছনে লাগবে। এদিকে অপারেশনটাও খুব গুরুত্বপূর্ণ, তাছাড়া জ্যাকসনের থেকে কেস সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলেও যেতে পারতো। কিন্তু তুই কি করলি? একদম এনকাউন্টার করে দিলি, জ্যাকসনের মুখটাই বন্ধ করে দিলি। সুগা ভেতরে ভেতরে কিছুটা অনুতাপ বোধ করলো, বুঝলো ক্রোধের বশে সে ভুল করে ফেলেছে একটা। কাঁচুমাচু ভঙ্গি নিয়ে তাকায় জাঙ্কুকের দিকে।
সরি স্যার, আমি বুঝতে পারিনি। জাঙ্কুক চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, নিজেকে দমিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করলো। অতঃপর চোখ খুলে তাকালো সামনের দিকে। তোর মাথার উপরে আগের থেকে 3টা এনকাউন্টার ঝুলছে সুগা, সব দাগি আসামিদের। তাদের চেলারা তোর নাগাল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার মধ্যে তুই আবার আরেকটা এনকাউন্টার সেরে ফেলেছিস। 4টা এনকাউন্টারের সব তো আমি করিনি স্যার, 2টো আমি করেছি, 2টো আপনি। তা আমি জানি, তুই জানিস, আর কর্তৃপক্ষ জানি, বাইরের কেউ জানে না। তাই তাদের নজর শুধুমাত্র অফিসার মিনিয়ঙ্গির দিকে, আমার উপরে নয়। থামলে জাগো, সুগার দিকে আবারও তেড়ে গেল। তাছাড়া ওখানে টিয়া জিমিনের কলেজ ছিল, ওরা একবার ঘটনাস্থলে পৌঁছালে কি হতো জানিস তুই? সুগা জাগুকে থেকে একটু দূরে সরে গেল, নিরাপত্তার দূরত্ব বজায় রেখে তারপর বলে, আপনার সাথে সাথে আমিও বউ হারাতাম স্যার, এর বেশি আর কি হতো? এক থাপ্পড়ে তোর সব দাঁত কপটি ফেলে দেবো আমি, মির্জাফরের বংশধর। আর বড় বড় কথা বলেছিস যদি। সুগা দাঁত কেলিয়ে হাসে, নির্বিকার ভঙ্গি নিয়ে বলে, আপনার বোনকে আগে বিয়েটা করি, তারপর না হয় এক থাপ্পড়ে, না পারলে 5 থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিয়েন স্যার। এখন দাঁত ফেলে দিলে আপনার বোনও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আর তার থেকেও বড় কথা হলো, আমার বিয়েতে বরযাত্রী নিয়ে তখন আপনাদের বাড়িতে যাব, তখন মুরগি ঠ্যাং কি করে চিবাবো স্যার? আমার বোনকে তোর মতো গর্দভের সাথে কখনো বিয়ে দেব না আমি। আপনি আমার সাথে এমনটা করতে পারেন না স্যার। ট্রেনিং এর সময় আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা পাই, তাহলে আপনি আপনার বোনের সাথে আমার বিয়ে দেবেন। যদিও এতদিন আমার এই বিষয়ে কোনো তেমন আগ্রহ ছিল না, কিন্তু এখন আপনার বোনকে দেখার পর থেকে আমার হৃদয়ের ঘন্টি বেজে গিয়েছে স্যার। উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে, এখন আর তাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয়। সুগার কথা পাত্তা দিল না। এমন লাজুক চেহারা আর প্রথমে কাদো কাদো মুখ দেখে বিরক্তির ভাব ফুটিয়ে তুলল জাঙ্কুক। আর একটা আজেবাজে কথা বললে আমি তোর এনকাউন্টার করে দেব বেয়াদব। আমার সাথে সাথে তবে আপনার বোনেরও এনকাউন্টারটা করে দিন স্যার, দুজনে মিলে একসাথে উপরে গিয়ে হানিমুন করব ভাবছি। জাঙ্কুক এবার নিজের রাগ দমাতে পারল না। ছেলেটার ইদানিং সাহস বেড়ে গিয়েছে ব্যাপক পরিমাণে, যদিও এর সাহস বরাবরই ছিল। শুধুমাত্র জনসম্মুখে ভেজা বেড়াল থাকতো, তলে তলে কেউ কারোর থেকে কম যায় না। জাঙ্কুক গুট করে চোখের পলকের মধ্যে নিজের শার্টের আড়াল থেকে প্যান্টের ভিতর থেকে গোজা বন্দুকটা বের করলো, হাতে নিল। সুগার কপালে ঠিক মাঝ বরাবর বন্দুকের নালটা ঠেকিয়ে দিল। এখনই ওপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। সুগার চোখে মুখে বিচলিত ভাবভঙ্গি কিছুই দেখা গেল না। জাঙ্কুকের কথা শেষ হতে না হতেই ঝড়ের গতিতে নিজের পা উঁচিয়ে গোড়ালির থেকে বন্দুকটা বের করে তাক করলো জাঙ্কুকের কপাল বরাবর। আমি মরলে আপনাকেও মরতে হবে স্যার। আপনি আমাকে গুলি করার পর ঠিক যে কয়েক সেকেন্ড আমার দেহে প্রাণ থাকবে, ওই কয়েক সেকেন্ডে আপনি শেষ। থামলো সুগা, বাঁকা হাসি জাঙ্কুকের দিকে তাকিয়ে। আমি একা মরাই বিশ্বাসী নই স্যার, নিজের হত্যাকারীকে নিজ হাতে মেরে তারপর মরাই বিশ্বাসী। জাঙ্কুক সুগার কপাল থেকে বন্দুক নামিয়ে নিল, ফিচেল হাসলো সুগার দিকে তাকিয়ে। আই এম ইমপ্রেসড। আজ শুধুমাত্র এই কথার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এই মুহূর্তে তোর পাছায় লাথি মেরে আমি অপারেশন থেকে বের করে দিতাম বেয়াদব। সুগা জাঙ্কুকের কপাল থেকে বন্দুকটা সরিয়ে নিল, বুকে হাত দিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। সে কত সাহস বুকে নিয়ে সে এতক্ষণ জাঙ্কুকের সম্মুখে দাঁড়িয়েছিল তা একমাত্র সেই জানে। এই জাঙ্কুক বেটাকে তো বিশ্বাস নেই, সত্যি সত্যি যদি তাকে গুলি করে দিত। সুগা তো এক সেকেন্ডের জন্য মনেও হচ্ছিল এইটা জীবনের অন্তিক্ষণ। জাঙ্কুকের বোনকে বোধহয় আর এই জীবনে পাওয়া হলো না, বিয়ে তো দূরের কথা। তারপর যেভাবেই হোক জ্যাকসনকে মেরে এই যাত্রায় বেঁচে গেল বেচারা। সুগা কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে। আমি যা করে ফেলেছি রাগের মাথায় করে ফেলেছি স্যার, কিন্তু এই অপারেশনটা আমার স্বপ্ন। জাঙ্কুক তাকালো সুগার দিকে, সে নিজেও জানে এটা সুগার স্বপ্ন। এই পেশায় আসার পর সুগার প্রথম বড় কাজ এটা। জাঙ্কুক এবার বেশ ঠান্ডা কণ্ঠে সুগার দিকে তাকিয়ে বলে, স্বপ্ন হলে ধীর গতিতে মাথা খাটিয়ে সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়াতে হয়। আমরা এখন এমন অবস্থানে নেই যে হুটহাট মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে নেব। সরি স্যার। এইসব সরি টরি তোর কাছেই রাখ, আর ভাবতে থাক এই এনকাউন্টারের ব্যাপারে হিউসিক স্যারকে কি জবাব দিবি। সুগা ভয়ে ঢোক গেলে, এবারের মতো ওনার হাত থেকে বাঁচিয়ে নিন স্যার, উনি আমাকে এমনি সহ্য করতে পারেন না। এরপর যদি এনকাউন্টারের ব্যাপারে শোনে তাহলে সোজা আমারই এনকাউন্টার করে উপরে পাঠিয়ে দেবে, তারপর আপনার বোন বিয়ের আগেই বিধবা হয়ে যাবে স্যার। জাঙ্কুক একবার তীব্র দৃষ্টি নিয়ে তাকালো সুগার দিকে, অতঃপর পাশেই তাদের দাঁড় করানো গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো।
জানলা দিয়ে মুখ বাড়িয়ে সুগাকে বলে, তুই এখান থেকে হেঁটে হেঁটে বাড়ি যাবি, নয়তো আমার বোনকেও পাবি না। আর উপর মহলের সাথেও তোর এনকাউন্টারের ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না বলে দিলাম। সুগা আটকে উঠল। যে বাড়িতে সে থাকে তার দূরত্ব এখান থেকে কম পক্ষে 2 কিলোমিটার। এই পুরো পথটা হেঁটে যাবে সে। সুগা ছুটে গেল গাড়ির দিকে, ব্যস্ত হয়ে বলে, এতটা পথ আমি হেঁটে কি করে যাবো স্যার? আমার পা ফুলে যাবে। আমার উপর এত বড় জুলুম করবেন না স্যার। আমাকে প্লিজ গাড়িতে নিয়ে নিন, দরকার হলে অর্ধেক পথে নামিয়ে দেবেন। জাঙ্কুক চোখ ছোট ছোট করে তাকালো সুগার দিকে। এতটা পথ কোথায়? মাত্র 2 কিলোমিটার। ট্রেনিং এর সময় রোজ এর থেকেও বেশি দৌড়াতি, আর এখন 2 কিলোমিটারের ভয়। মহিলাদের মতো ঢং বাদ দে সুগা, নয়তো টানা 10 কিলোমিটার দৌড়াতে হবে তোকে। আর হ্যাঁ, অবশ্যই হেঁটে হেঁটে আমার বাড়িতে যাবি, তোর বাড়িতে না। সুগা আরো কিছু বলবে তার আগেই জাঙ্কুক গাড়ি স্টার্ট দিল। সাই সাই করে গাড়িটা নিয়ে চলল সম্মুখের দিকে। সুগা হকচকে গেল। সময় ব্যয় না করে গাড়ির পিছনে ছুট লাগালো। চিৎকার করে বলে, স্যার আমাকে ফেলে যাবেন না স্যার, আমাকে নিয়ে যান। জাঙ্কুক শুনলো না, সুগার কোনো কথাই শুনলো না জাঙ্কুক। গাড়িও থামালো না সে। সুগার মেজাজ বিগড়ে গেল। লোকটা সবসময় ওর সাথে এমন করে। বাড়িতে মায়ের সাথেও এমন ভাবে পারে না, বউয়ের সাথেও পারে না। আর যত জুলুম জালুম ওকেই দেখাতে আসবে। সুগার ক্রোধে দিশেহারা হলো। ব্যস্ত হয়ে তাকালো আশেপাশে। একটা অর্ধ ইটের টুকরো চোখে পড়লো। তড়ি করে ইটের খণ্ডটা তুলে নিল। দাঁতে দাঁত চেপে পড়ে, আমি তোর বোনকে বিয়ে করব, তারপর তুই আমার শালা হবি শালা। অফিসে তোর চলেও বাড়িতে কার চলে আমিও দেখে ছাড়বো। সব প্রতিশোধ কড়াই গন্ডায় উসুল করবো বেয়াদব। এই কথাটা শেষ হতে না হতেই জাঙ্কুক গাড়ি ব্যাকে আনলো। থামালো কি সুগার পায়ের কাছে। থতমত খেলে ছেলেটা। দ্রুত ইটের টুকরোটা পিছনে লুকিয়ে ফেলে। আমতামতা করে বলে, আবার ফিরে এলেন যে? আমি হেঁটে হেঁটে বাড়ি যাবো না? জাঙ্কুক সুগার কোনো কথার উত্তর দিল না, বরং বেশ আগ্রহ নিয়ে বলে, আমার বোনকে বিয়ে করবি তুই? সুগার ক্রোধ ভুলে গেল মুহূর্তে। লাজুক ভাবে বলে, জি স্যার। জাঙ্কুক হাসলো, টেনে টেনে কথা বলে, কিন্তু তোর মতো একটা আহাম্মকের সাথে আমি আমার বোনের বিয়ে দেবও না। সুগার চমকালো কিছুটা। বলার আগেই জাঙ্কুক গাড়ি চালনা করতে শুরু করলো আবার। মিনিট খানেকের মধ্যেই দূরে চলে গেল। সুগার নিজের ক্রোধ আর ধরে রাখতে পারলো না। রেগে মেগে হাতে ইটের টুকরোটা ছুঁড়ে মারলো জাঙ্কুকের গাড়ির দিকে। কিন্তু বেচারা, শক্তি চালিয়েও ইটের টুকরোটা জাঙ্কুকের গাড়ি পর্যন্ত আর পৌঁছালো না। সময় গড়ালো কিছুটা। সুগাকে ফেলে রেখে গাড়ি নিয়ে সোজা জাঙ্কুক বাড়িতে গেল। পুরোপুরি মেজাজে নিজের কক্ষে ঢুকতে থমকে গেল। কেবলই গোসল সেরে বেরিয়েছে। চুলগুলো ভালোভাবে মোছেও নি এখনো। লম্বা চুলের ডগায় দিয়ে ঝরে পড়ছে টুপটুপ করে পানি। জাঙ্কুকের ঘোর লেগে আছে। বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে। শিশির অনুভূতি হচ্ছে তার। সম্মোহিত ভঙ্গিতেই দরজা খোলা রেখে এগিয়ে গেল তের দিকে। হাত বাড়িয়ে দিল আলতো ভাবে। পেছন দিক থেকে জড়িয়ে ধরলো মেয়েটা। কেঁপে উঠল তে, শিউরে উঠল পুরো শরীর। জাঙ্কুকের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারল না। জাঙ্কুক ওর শক্ত কণ্ঠে নিজের সাথে জড়িয়ে রেখে তারপর ডেকে বলে, আই ব্যাডলি নিড ইউ জান। সরে যাও না প্লিজ, একটু সময় থাকো আমার কাছে, আমার সাথে মিশে নিজেকে একটু শান্ত করতে দাও। জাঙ্কুকের কথাই কি ছিল তে জানা নেই, কিন্তু মেয়েটা আর সরতে পারল না জাঙ্কুকের থেকে। মস্তিষ্ক সরতে পড়লেও হৃদয় বাধা দিল। সে জাঙ্কুকের এই স্পর্শকে আপন করতে চাইছে, আরো গাঢ় স্পর্শকে নিজেকে বিলিয়ে দিতে চাইছে। এই কি তবে ভালোবাসা নাকি মায়া? এর প্রশ্নের কোনো উত্তর নেই তের নিকটে। সে শুধু এই মুহূর্তে জাঙ্কুককে চাইছে। জাঙ্কুক আলতোভাবে তের ঘাড় থেকে ভেজা চুল সরিয়ে দিল। অতঃপর একটু ঝুঁকে গাড়ি থামা বসায় একটা। তে শিউরে উঠল, চোখ মুখ খিচে বন্ধ করে নিল। জাঙ্কুক আরো একটু ঘনিষ্ঠ হলো মেয়েটা। গাড়ি ছোট ছোট চুমুতে সিক্ত করে তুলল মেয়েটাকে। তে আর পারল না নিজেকে ধরে রাখতে। তড়িতের গতিতে ফিরে তাকালো জাঙ্কুকের দিকে। অনুভূতির জোয়ারে ভেসে আছড়ে পড়লো জাঙ্কুকের বুকে। জাঙ্কুক হাসলো, দু হাত বাড়িয়ে মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে। ঠিক তখনই খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে জিমিন। ভাবি তোমাকে বড় চাচি। ব্যাস, এতটুকুতে মিনার মুখ বন্ধ হয়ে যায়। সম্মুখ পানে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠলো। কি করতে সে কি করে ফেলেছে বুঝতে পারছে না। দেখেও ফেলেছে কি সব। হঠাৎ চিৎকার করে উঠলো মেয়েটা। দুই হাতে জলদি নিজের চোখ চেপে ধরে। আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। তে জাঙ্কুক দুজনেই চমকালো। মেয়েটা ছিটকে দূরে সরে যেতে চাইলে
জাঙ্কুকের থেকে কিছুতেই যেতে পারলো না, বরং আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে রাখলো তেকে। আমার শান্তি সহ্য হয় না, আমার প্রেমে অ্যালার্জি আছে তোদের, আহাম্মকের দল সব। জিমিন অপ্রস্তুত হলো। এখানে এসে এমন পরিস্থিতি হবে কে জানতো, তাহলে তো কোনোদিনই আসতো না। না মানে বড় চাচি ভাবিকে খাবার খেতে ডাকছিল তাই। তুই যা, আমরা আমাদের কাজ শেষ করে আসছি। জিমিনা এক মুহূর্ত দাঁড়ালো না, এক দৌড় দিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। আর তে বেচারি এই মুহূর্তে ইচ্ছে করছে লজ্জায় মাটি খুঁড়ে ঢুকে যেতে। কি নির্লজ্জ কথাবার্তা, কাজ শেষ করে আসছি মানে কি? চলো তো বউ, আমরা আবার প্রথম থেকে শুরু করি। তে বউকে গেল, তেতে উঠলো আবার। জাঙ্কুকের বাজল থেকে নিজেকে ছাড়াতে উঠতে তোলো। চুপ করুন অসভ্য লোক, ছাড়ুন আমাকে। আগে আটো সাটো বেঁধে তোমাকে আরেকটু চুমু খেতে দাও, তারপর ছেড়ে দিচ্ছি। একটা মানুষ এতটা নির্লজ্জ হয় কি করে? একটু তো শরম করুন। জিমিনের সামনে ছি ছি, কি সব ভাবলো? খোঁজ নিয়ে দেখো, তুমি ঠিক যতটা লজ্জা পাচ্ছ না, ওরা তোমার এই লজ্জার দেখে তার থেকে অধিক আমাদের নিয়ে ভেবে ফেলেছে। তে অপ্রস্তুত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে চারিপাশে। ছাড়ুন আমাকে, আগে একটা চুমু খেতে দাও, তারপর ছাড়ছি। আজে বাজে কথা বলা বন্ধ করুন। মাসি কখন থেকে ডাকছেন? বিয়ে করেছি 7 বছর, অথচ বউকে একটা গাল করে চুমু খাওয়ার সৌভাগ্য হয়নি আমার। আজ যখন একটা সুযোগ পেয়েছি, উড়নচণ্ডী বউটাও পোষ মেনে কাছে এসেছে, তখন এভাবে ছেড়ে দেব? না, কখনো না, জীবন থাকতেও না। শুধুমাত্র একটা চুমুই তো, খেতে দাও না বউ, বেশি সময় নেব না, মাত্র 30 মিনিটেই শেষ করব, পাক্কা প্রমিস। তে বিষম খেল, বড় বড় চোখ করে তাকালো জাঙ্কুকের দিকে। 30 মিনিটে মাত্র একটা চুমু খাবে, তবে বেশি সময় না। সবচেয়ে বড় কথা হলো 30 মিনিট ধরে চুমু খেলে সে বাঁচবে, দম আটকে তো মরে যাবে। 30 মিনিট মাত্র, আর 30 মিনিট ধরে আপনি চুমু খাবেন? কি মানুষ! কেন 2013 সালে থাইল্যান্ডের পাটা শহরে এক দম্পতি টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড অর্থাৎ প্রায় 3 দিন একে অপরকে চুমু খেয়ে বিশ্বের দীর্ঘতম রেকর্ড করেছিল। সেখানে আমি বিয়ে করে 7 বছরের চুমু অনাহারে কাটানোর পর বউকে 30 মিনিট একটানা চুমু খেতে চাইছি। এই সময়টা কি তোমার নিকট খুব বেশি নাকি? কি অবাক হলো, টানা 3 দিন ধরে এত লম্বা চুমু খেয়েছিল? কোন দম্পতি এই চুমু খেয়েছে? তারা মানুষ তো নাকি অন্য গ্রহের প্রাণী? মানুষ 3 দিন চুমু খেয়ে নিঃশ্বাস নিচ্ছিল কি করে? বেঁচে আছে নাকি মরে গেছে? এরা কি এই প্রায় 3 দিন খাওয়া দাওয়া ছেড়ে চুমু খেয়েছিল? ওদের পেটে ক্ষুধা লাগেনি, গলায় পানি পিপাসা পায়নি, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েনি? আচ্ছা ওরা বেঁচে আছে? অবশ্যই বেঁচে আছে। এখন তুমিও আমাকে একখানা চুমু দিয়ে বাঁচিয়ে দাও তো। কথাটা বলেই থামলো জাঙ্কু, ভাবুক ভঙ্গিতে তেকে বলে, 30 মিনিট একটু কম হয়ে গেছে। দীর্ঘ 7 বছর চুমু অনাহারে থাকার পর অন্তত একটানা 7 দিন চুমু খাওয়া উচিত, নয়তো এই চুমুর দুনিয়ায় আমার মান ইজ্জত বলে কিছু থাকবে না। তে হতবাক, চুমুর আবার দুনিয়া আছে নাকি? এটা আবার কোন দুনিয়া? বাপের জন্মে তো এই নাম শুনিনি, লোকটি কি পাগল টাগল হয়ে গেল নাকি? তে ভাবনার মধ্যে জাঙ্কু নিজের প্রথম চুমু খাওয়ার প্রস্তুতি নিল। ধীর গতিতে নিজের ওষ্ঠ এগিয়ে দিতে শুরু করলো মেয়েটার ওষ্ঠের নিকট। মরকে গেল তে, হৃদয়ে কর্ণালো 7 দিনের চুমুর প্রসঙ্গটা। মাত্র 30 মিনিট চুমুর ব্যাপারটা শ্রবণে আসতে মাথা করে উঠেছিল। এখন 7 দিন, তে মাথা করে উঠলো। এই চুমু খেতে গিয়ে নিশ্চিত তাকে উপরে চলে যাওয়ার টিকিট কাটতে হবে। তারপর দেখা যাবে বাংলাদেশে পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলগুলোতে বড় বড় করে তাদের শিরোনাম দেখাচ্ছে, চুমু খেতে গিয়ে মৃত্যু জাঙ্কুক এবং তে নামের দম্পতির। ব্যাস, মান ইজ্জত সব মাটিতে। জীবন থাকতে এই ব্যাটার জ্বালায় মান ইজ্জত নিয়ে টানাটানি লাগলো মিনিটে মিনিটে। এইসব ভাবতেই সামনের দিকে তাকালো জাঙ্কুকে। তারপর হঠাৎই জাঙ্কুক নিজের পায়ে আঘাত অনুভব করলো। তে আকস্মিকভাবে জাঙ্কুকের পায়ে আঘাত করেছে। হকচকে উঠল জাঙ্কুক। অসাবধানতা বশত হাতের বাঁধনটা আলগা হতেই ব্যাস এই সুযোগ। এই 2 হাত দিয়ে জাঙ্কুককে ধাক্কা মারলো। সব দিক মিলিয়ে টালমাটাল হারালো বেচারা। নিজের ভারসাম্য রাখতে না পেরে ঠাস করে পড়লো মেঝেতে। জাঙ্কুক যেন মেঝেতে নয়, আকাশ থেকে পড়লো মাটিতে। বিস্ফারিত দৃষ্টি নিয়ে তাকালো তেয়ের দিকে। অবিশ্বাস্য কণ্ঠে বলে, বউ তুমি আমাকে ফেলে দিলে, এক প্রকার মারলে আমাকে, তাও একটা চুমু খেতে চেয়েছি সেই অপরাধে। কথাটা বলেই জাঙ্কুক নিজের কপাল চাপড়াতে লাগে, আহাজারি করতে শুরু করে। আল্লাহ, কি কলিযুগ এলো রে এই দুনিয়ায়!
ওকে একটা চুমু খেতে যাওয়ার অপরাধে শেষ পর্যন্ত মারলো আমাকে। এই মুখ নিয়ে আমি লোক সমাজে কিভাবে দেখাবো, কিভাবে? প্রথমে জাঙ্কুকের পড়ে যাওয়া দেখে খারাপ লেগেছিল যে, এত জোরে ধাক্কা মারেনি যে পড়ে যাবে, তবু পড়েছে। একটু সহানুভূতি দেখাতেও চেয়েছিল মেয়েটা তার স্বামীর প্রতি, কিন্তু মুহূর্তে জাঙ্কুকের কথা শুনে ভাবনা ছেদ করলো। দাঁত কটমট করে জাঙ্কুকের দিকে তাকায়। নাটকবাজ একটা। ছি বুঝছি, তুমি আমাকে এত বড় অপবাদ দিতে পারলে? আমি নাটকবাজ? তুই হতাশ হলো, এই লোককে বলে কাজ হবে না। ফ্রেশ হয়ে আসুন, তাড়াতাড়ি খেতে চলুন। সময় গড়িয়েছে আরো কিছুটা। ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ সবার। খাওয়ার পরেই সবাই যে যার কক্ষেও চলে গিয়েছে। জিমিন, জাঙ্কুক, তে, অনিকাই আর ডিউঙ্গু বসে রয়েছে বসার কক্ষে। অল্প স্বল্প গল্প গুজবে মেতেছে তারা। এর মধ্যে সুগা কোত্থেকে দৌড়াতে দৌড়াতে এলো, সদর দরজা দিয়ে ঢুকে বসার কক্ষের ভিতরে ঢুকলো। দুই হাঁটুতে ভর রেখে হাঁপাতে হাঁপাতে বলে, স্যার, স্যার আমি এসেছি। সুগার কথা শ্রবণে আসতে উপস্থিত সবাই সেই দিকেই তাকালো। হাঁটুতে হাত দিয়ে হাঁপাচ্ছে ছেলেটা। উজ্জ্বল মুখশ্রীতে কান্তির ভাব স্পষ্ট। পরিশ্রমের দরুন নাকে ডগাই কপালে মুক্তদানের মতো বিন্দু বিন্দু ঘামে দেখা মিলছে। ছেলেটা বেশি বল, শক্তপোক্ত দেহে যারা ঘামে শার্টটাও ভিজে গিয়েছে। তুই অবাক কণ্ঠে সুগাকে জিজ্ঞেস করে, কি সুগা ভাই, আপনার এই অবস্থা কেন? মনে হচ্ছে কোনো দৌড় প্রতিযোগিতা থেকে দৌড়ে আসছেন। তার থেকে কম কিছু করিনি, পুরো 2 কিলোমিটার রাস্তা দৌড়ে এসেছি। সুগার কথা শেষ হতে না হতেই জিমিন এক গ্লাস পানি এগিয়ে দেয় সুগার সম্মুখে। তাড়া দিয়ে বলে, পানিটা তাড়াতাড়ি খেয়ে নিন সুগা ভাইয়া, তারপর আবার কথা বলবেন। জিমিনের কণ্ঠ শুনে তাকালো সুগা। ওষ্ঠ ফুলে উঠল সূক্ষ্ম হাসির তারা। এ যাক, দৌড়ে এসে একটু উপকার তো পাওয়া গেল। সুগা তড়িতের গতিতে সোজা হয়ে দাঁড়ালো। জিমিনের হাত থেকে পানির গ্লাসটা নেয়। ধন্যবাদ। ব্যাস, আনন্দ ওই মুহূর্তেই শেষ। ওই যে পানির গ্লাসটা নিয়েই খুশি হলো, ওই পর্যন্তই। সে পানি আর খাওয়া হলো না বেচারা। তার আগেই জাঙ্কুক ঝড়ের গতিতে সে পানির গ্লাসটা ছিনিয়ে নিল সুগার হাত থেকে। অতঃপর সেই হাতে আবার একটা বোতল এগিয়ে দিল মিনারেল ওয়াটারের। জিমিন রে, তোর সুগা ভাইয়া আবার মিনারেল ওয়াটার ছাড়া খেতে পারে না, ওর গলায় অ্যালার্জি আছে তো। সুগা চেহারায় অসহায় ভাব ফুটে উঠল। জাঙ্কুক যে ইচ্ছে করে এমনটা করছে তা বুঝতে বাকি নেই তার। না পারছে ছেলেটা কিছু বলতে, না পারছে সহ্য করতে। এই প্রথম সে নিজের প্রেয়সীর হাতে একটু পানি পেয়েছিল, তাও সহ্য হলো না এই লোকটার। সুগার আগে দুঃখে মিনারেল ওয়াটারের বোতল খুলে গলায় ঢাললো পানি। মনে মনে জাঙ্কুকে অভিশাপ দিতে বলল না, অন্যের প্রেমে ব্যাগরা দিস তো, দেখবি তোর বউও তোকে পাত্তা দেবে না। রাত নেমেছে ধরণীতে। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোতে। জাঙ্কুক আজ আর নিজের কাজে যায়নি। বেশ অনেকটা দিন পর ব্যস্তহীন একটা সময় কাটাতে চেয়েছিল তের সাথে, কিন্তু সে আর কপাল কি আছে তার? সে ঘরে বসে রয়েছে বউ তার সাথে একটু একাকী সময় কাটানোর জন্য, কিন্তু তার বউ বাইরের মানুষদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ওই যে বসার কক্ষে হাসাহাসির আওয়াজ শোনা যাচ্ছে। জাঙ্কুকের মেজাজ গরম হচ্ছে। তে তে, জাঙ্কুক ডাকতে না ডাকতে এক মগ কফি নিয়ে কক্ষে প্রবেশ করলো তে। জাঙ্কুকের পানে কফি মগ এগিয়ে দিতে দিতে বল, এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? বাড়ির মানুষজন শুনে কি বলবে? আমি যে বাড়িতে রয়েছি সে খেয়াল আছে তোমার? কই কতদিন পর স্বামীটা বাড়িতে রয়েছে, একটু চারপাশে ঘুরঘুর করবে, আমাকে জ্বালাবে তা না, কোথায় না কোথায় গিয়ে বসে আছো। বসার রুমে ছিলাম সবার সাথে। তা আমি জানি। আপনার সাথে একটা কথা ছিল। কি? আমি রাজশাহীতে আব্বু আম্মুর কাছে একটু যেতে চাইছিলাম। কিছুদিন পরেই তো টেস্ট পরীক্ষা, তারপর এইচএসসি। এরপর আর সময় পাবো কিনা তা ঠিক নেই যাওয়ার, তাই আপনি একটু যদি দিয়ে আসতেন ভালো হতো। জাঙ্কুক চমকে গেল, গোল গোল দৃষ্টিতে তাকালো তের দিকে। হতবাক কণ্ঠে বলে, এখন অবধি আমার বউকে চুমু খাওয়া হলো না, বউয়ের সাথে বাসর করা হলো না, এর মধ্যে বউ বাপের বাড়ি যেতে চাচ্ছে। আচ্ছা আপনি কি একটু ভালো হবে না? সব সময় শুধু বাজে কথা। জাঙ্কুক কফির মগটা পাশে টেবিলে রাখলো। ওই কফির সাথে বাপের বাড়ি যাওয়ার কথা শুনেই উড়ে গেছে। জাঙ্কুকের মুখশ্রী থমথমে হলো। গভীর কণ্ঠে বলে, সে তুমি যাই বলো না কেন, বাসা ছাড়া আমি আমার বউকে ছাড়বো না। তার উপর আবার ওই বাড়িতে সব মির্জাফর আর গাধার বাচ্চাগুলো রয়েছে। পরবর্তীতে ওরা যদি জোর করে আমার বউকে আটকে রাখে
তখন কি হবে আমার? ব্রুকুস খালো। জাঙ্কুকের কথাগুলো সে গুরুত্বের সাথে নেবে নাকি লাগাম ছাড়াভাবে নেমে বোধগম্য হলো না। লোকটা গুরুত্বপূর্ণ কথাতেও যে ধরনের শব্দ ব্যবহার করে তাতে গুরুত্বপূর্ণ তালিকায় ফেলা যায় না। গিয়ে গিয়ে বিছানার উপরে উঠে বসে। তাদের জোর করে আটকে রাখার প্রয়োজন হবে না, আমি নিজেই আসবো না আর এখানে। একটা অশুভ নির্লজ্জ পুরুষ। আগে একটু যাও বা তোমার বাপের বাড়িতে যেতে দেওয়ার ইচ্ছে ছিল, এখন তাও নেই। বাপ মা ভাইদের দেখার ইচ্ছে হলে বলো, তাদের খবর দিচ্ছি এখানে আসার জন্য। কিন্তু তোমাকে ও বাড়িতে পাঠিয়ে বউহারা হওয়ার ঝুঁকিটা আমি নিতে পারবো না। সেদিন হুট করে অভিমানে বসে আপনার সাথে চলে এসেছিলাম। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের থেকে বিদায় পর্যন্ত নিতে পারিনি, কারোর সাথে কথাও হয়নি। তাছাড়া ইদানিং বাবা মা আর ভাইদের জন্য মনটাও কেমন করছে, ভীষণ কষ্ট হচ্ছে। কতদিন দেখি না বাবা মা ভাইদের। জাঙ্কুকের কণ্ঠস্বর নরম হলো, গিয়ে বসলো এর সামনে। আমার কাজের চাপটা একটু কমুক, ছুটি পাই, তারপর তোমাকে নিয়ে রাজশাহী যাব বউ। ততদিন একটু ধৈর্য ধরো। তেও আর তেমন কথা বাড়লো না, চোটপাট কিংবা জোর জবরদস্তিও করলো না। এই কয়েকদিনে জাঙ্কুকের ব্যস্ততা সে দেখেছে। রাত নেই দিন নেই ছেলেটা নিজের কাজের পেছনে ছুটছে সর্বক্ষণ। যদিও তুই বলতে পারলো না যে আপনার যা দরকার নেই অন্য কেউ দিয়ে আসুক। এই কথার পিছনে হৃদয় এই বাক্যকে সায় দেয়নি। ইদানিং সবচেয়ে বড় অভ্যেস জাঙ্কুক নামক পুরুষটা। মানুষটাকে ছাড়া এক মুহূর্ত যেন এক বছরের সমান লাগে। এই যে আগে যেমন উৎকট কথাগুলো জাঙ্কুকে বিরক্ত লাগতো, এখন সেই কথাগুলোই ভালো লাগে। সারাদিনে হাজারটা চিন্তা ক্লান্তি জাঙ্কুকের ওই উদ্ভট কথাগুলোর সম্মুখে ফিকে হয়ে পড়ে। প্রাণ খুলে তখন হাসতে ইচ্ছে হয়। আচ্ছা, এইসব অনুভূতিগুলোর নাম কি? এই অনুভূতিগুলো কি তবে ভালোবাসা? জানে না, তবে সে একটুকু জানে জাঙ্কুক নামক ওই পুরুষটার মধ্যে সে বাজে ভাবে আটকে গেছে। তাকে ছেড়ে বের হওয়া আর উপায় নেই। এর ভাবনার মাঝে জাঙ্কুক চেঁচিয়ে ওঠে। দেখে জাঙ্কুক বুকে হাত দিয়ে চিৎকার করছে। আমার ভীষণ বুকে ব্যথা করছে বউ। চমকালো, ঘাড় ঘুরিয়ে জাঙ্কুকের পানে তাকালো। ছেলেটা বুকে হাত দিয়ে থাকতে দেখে হৃদয় কেঁপে উঠল। এই মাত্রই তো একদম ঠিকঠাক ছিল। কেউ তো কি বললেন, এর মধ্যে কি হলো? অস্থির হলো তে। বেশি ব্যথা করছে? কোথায় ব্যথা হচ্ছে দেখি, আমাকে দেখান। জাঙ্কুক আমার বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ে। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে। আমার বোধহয় হার্ট অ্যাটাক হয়ে যাবে বউ। হার্টের কেমন একটা হচ্ছে। উফ, কি চিনচিনে ব্যথা বুকের মধ্যে, দম বন্ধ হয়ে আসছে বউ। আমি বোধহয় আজকেই শেষ। শেষ মানে কি? আরো অস্থির হলো, তুমি মুচড়ে উঠলো তার ছোট্ট কলিজাটা। সত্যি যদি হার্ট অ্যাটাক করে মানুষটা, তখন কি হবে? আজকাল তো এই রোগীর কোনো সীমাই নেই, কোনো বয়স নেই। যখন ইচ্ছে হানা দেয়। ফের ভয় জাগলো, হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠলো মেয়েটা। আপনার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, অপেক্ষা করুন। কথাটা বলেই তড়ি করে নামতে শুরু করলো বিছানা থেকে। জাঙ্কুক তৎক্ষণাৎ পিছন দিক থেকে হাতে টান দিল মেয়েটা। আগের মেয়ে বুকে হাত দিয়ে বলে ওঠে, কারো কাছে নিতে হবে না, তুমি শুধু আমার ঠোঁটে একটা গাঢ় করে চুমু দাও, তাহলে ঠিক হয়ে যাবে। তে ভরকে উঠলো, তবে পরক্ষণে পুরো ঘটনা মস্তিষ্কে হানা দিতেই চোখ মুখ শক্ত হয়ে উঠলো তার। তার মানে লোকটা এতক্ষণ ধরে নাটক করছিল তার সাথে, আর সে কতটা ভয় পেয়েছিল। এখনো বুক কাঁপছে দুরু দুরু। তের আগে দুঃখে কান্না পেয়ে গেল। লোকটা এত বর্বর কেন? ছলছল করে উঠলো মেয়েটার চোখ দুটো। জাঙ্কুক চমকালো, তের চোখে পানি কেন? সে কি কোনোভাবে তেকে কষ্ট দিয়ে ফেলেছে? বিচলিত হলো জাঙ্কুক। দ্রুত অভিনয় বাদ দিয়ে উঠে বসলো। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে বউ? কাঁদছো কেন? তে ধাক্কা দিয়ে সরিয়ে দিল জাঙ্কুককে। হাতের উল্টো পেট দিয়ে চোখ মুছলো নিজের। আপনার সাথে কোনো কথা নেই আমার, আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো। আপনাকে বিশ্বাস করাই ভুল হয়েছে, মিথ্যেবাদী শয়তান লোক। তুমি কি সবটা সত্যি ভেবে নিয়েছিলে নাকি? আমি তো মজা করছিলাম। সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা উত্তেজিত হয়ে পড়বে। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, শুধুমাত্র দূরে থাকুন আমার থেকে, আর কথাও বলবেন না আমার সাথে। জাঙ্কুক হাসলো। স্ত্রীর অভিমানে তার বিচলিত হওয়ার কথা ভাবলেই প্রশান্তি অনুভব করলো। পিতাকে নিয়ে ভাবছে, এর থেকে বড় সুখবর আর কি হতে পারে? তের কথা অনুযায়ী নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালো না জাঙ্কুক, বরং নিজে দু হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে দিল তার স্ত্রীকে। আদুরে কণ্ঠে বলে, তোমার থেকে দূরে সরে থাকা এই জীবনে হয়তো আমার আর সম্ভব হবে না বউ। আর কথা না বলে থাকা তো অসম্ভবের ওপরেও অসম্ভব। আমার বউয়ের সাথে আমি কথা না বলে কিভাবে থাকবো? অভিমানের মধ্যে প্রিয় মানুষটা সান্নিধ্য পেলে অভিমান প্রথম পর্যায় থেকে বাড়ে, ওই কমে না।
পরবর্তীতে প্রিয় মানুষের আদর ভালোবাসা একটু একটু করে কমে যায়। তীর ক্ষেত্রেও তাই হলো। অভিমানটা আরো বড় আকার ধারণ করলো। হাত চালিয়ে জাঙ্কুকের দিকে ছাড়িয়ে নিতে চাইলো নিজেকে। জাঙ্কুক চাইলো না, হুট করেই প্রশ্ন করে বসে, ভালোবাসো আমায়? তীর থমকে গেল, হৃদয়ে কম্পন জাগলো তার। ভালোবাসা? সে কি সত্যিই ভালোবাসে জাঙ্কুকে? যদি ভালো নাই বাসতো তাহলে তার হৃদয় জাঙ্কুকের জন্য এই অনুভূতিগুলো কিসের? কি হলো, ভালোবাসো আমায়? এই কিঞ্চিত ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। অতঃপর ওষ্ঠ ফাঁক করে কিছু বলার উদ্দেশ্য নিল, আর বলতে পারলো না। তার আগে বিছানায় ফেলে রাখা জাঙ্কুকের মোবাইলটা বেজে উঠল প্রবল ঝঙ্কারে। জাঙ্কুক বিরক্ত হলো। বইয়ের সাথে এত সুন্দর একটা মুহূর্ত তে আবার কি বিরক্ত করলো? অবশ্য সবসময় এরকমই হয়, পুরো কপাল তার। জাঙ্কুক ফোনটা এক রাশ বিরক্তি নিয়ে কানের কাছে ধরল। ওপাশ থেকে কি কথা বললো গেল শুনতে পাওয়া গেল না, কিন্তু জাঙ্কুকের মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে উঠল। আসছি আমি, ব্যাস এতটুকু বলেই কল কাটলো জাঙ্কুক। টেকে ছেড়ে উঠে দাঁড়ালো, পা বাড়ালো বাইরে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে টেকে বলে, আমার আসতে দেরি হতে পারে, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আগে কখনো তে পিছু ডাকেনি, কিন্তু আজ যেন মেয়েটা পিছু ডাকলো জাঙ্কুকে। শুনুন। জাঙ্কুক থমকে দাঁড়ালো। কিছু বলবে? তাড়াতাড়ি ফিরবেন, আমি আপনার অপেক্ষায় থাকবো। জাঙ্কুকের হৃদয়ে শিহরণ জাগলো, প্রশান্তিতে ভরে উঠল তার মন। এতদিন প্রতিবারে কাজে বেরোনোর আগে তের মুখ থেকে এই বাক্যটা শোনার জন্য ছটফট করতো সে। আজ ঠিক এই বাক্যটা শোনার সৌভাগ্য হলো তার। জাঙ্কুক ফিরে এলো তের কাছে। অপেক্ষা করার প্রয়োজন নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যেও তুমি। তারপর জাঙ্কুক নিজের ওষ্ঠদয় তের কপালে ছোঁয়ালো। আসছি আমি।